আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমরা ফেরামার্স ওষুধটা নিয়ে আলোচনা করছি। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গেই থাকবেন, উপকৃত হবেন ইনশাআল্লাহ। ফেরামার্স খুব ছোট্ট একটা ওষুধ। আমার স্পষ্ট মনে পড়ে আমি যখন ক্লার্কের ডিকশনারি বইটা পড়ছিলাম, মানে এখন থেকে 2 বা 2.5 বছর বা 3 বছর আগের কথা বলছি আর কি। তখন ওপার বাংলার একজন বিখ্যাত এবং সুনামধন্য হোমিওপ্যাথ ছিলেন, যাকে পিসি মজুমদারের বর্ণনাগুলো এই পুরো ফেরামার্স এর মধ্যে ছিল, যেটা পড়ে আমি ইন্সপায়ার হয়েছিলাম। এবং বেশ 2 বছরের মতো হবে বা 1.5 বছরের মতো হবে, একটা রোগী ইন্ডিয়া থেকে ফেরত। আমি ক্লার্কের ওই যে পিসি মজুমদারের সেই বর্ণনাগুলো পড়ার পর থেকে রুগী খুঁজতাম আর কি। ব্যবহার করার সুযোগ পেয়েছিলাম নাটোরের একটা রুগী, এবং এত চমৎকার মিরাকেল রেজাল্ট পেয়েছিলাম যা আমি ভুলতে পারি না। সেজন্যই আজকের এই আলোচনাটা আপনাদের সঙ্গে করছি। প্রত্যেকটা পয়েন্ট শুনবেন, প্রয়োজনে ক্লার্কের ডিকশনারি বের করে পড়বেন এবং কাজে লাগাবেন, দেখবেন কত দারুণ রেজাল্ট আপনারা পান। এই যে ফেরাম আর্স বা এটাকে আর্সেনেট অফ আয়রনও বলা হয়। আমরা ঋণী, সত্যিই ঋণী কলকাতার প্রয়াত ডাক্তার পিসি মজুমদারের কাছে। সব থেকে বেশি উনি এই ওষুধটা ব্যবহার করার সুযোগ পেয়েছিলেন, এবং ক্লার্কের ডিকশনারিতে দেখবেন 2টো কেসের বর্ণনা দেওয়া আছে, যে 2টো কেস অত্যন্ত চমৎকার এবং আপনাকে অনুপ্রেরণা জাগাবে। এবং তার বর্ণনাগুলোই বলতে পারেন সেই বাবা মার সম্পদের মতো উত্তরাধিকার সূত্রে বা উত্তরাধিকার থেকে আমাদের জন্য রেখে গেছেন। আমি যদি এই ফেরাম আর্সের সব থেকে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যপূর্ণ যে নির্দেশগুলো দেওয়া আছে, পয়েন্টগুলো দেওয়া আছে, সেগুলো যদি বলি, তাহলে প্রথমে আমার যে জিনিসটা মনে পড়ে সেটা হচ্ছে ইনলার্জমেন্ট অফ স্প্লেন। মানে আমাদের যে ওই যে প্লিহা বলি আর কি, নরম, গরু ছাগলের একটু বড় হয়, ছাগলের একটু ছোট হয়, এটা হচ্ছে বড় হয়ে গেছে। আর এটা বড় হয়ে যাওয়ার ফলে বলতে পারেন যে লিভারের সঙ্গে বড় হয়েছে। লিভার বড় হোক চাই না হোক, কথা হচ্ছে ফেরাম আর্স প্রেসক্রিপশন করতে হলে ইনলার্জমেন্ট অফ স্প্লেনটা আপনার মাস্ট বি থাকতে হবে। তার সঙ্গে জ্বর চলতেই আছে। আপনি ম্যালেরিয়া জ্বর বা ওই বলে ম্যালেরিয়া জ্বরে যেমন ইনজেকশন করা হয়, আপনি সেটাও করেছেন। হোমিওপ্যাথি ডাক্তাররা লক্ষণ অনুযায়ী কখনো বেলেডোনা, কখনো ব্রায়োনিয়া, কখনো চেনিয়ামার্স, ইউপেট্রিয়াম সহ, জেল সহ, অ্যাগোনাইট সহ, XYZ আরো অনেক ঔষধি লক্ষণ অনুযায়ী প্রেসক্রিপশন করেছে, কিন্তু কাজের কাজ কিচ্ছু হয়নি। কেন হয়নি? কারণ হলো আমরা ওই প্যাথোলজিক্যাল রিপোর্টটা দেখিনি। আমি অকপটে স্বীকার করি, হোমিওপ্যাথিতে রোগের নাম ধরে কিছু হয় না, সিমটমসই সব। কিন্তু দেখেন, সিমটমস অনুযায়ী তো ওষুধ দিচ্ছিলাম, কিন্তু কাজ হচ্ছিল না। তার মানে তখনই আমাদের প্যাথোলজিক্যাল রিপোর্টটা দরকার ছিল। তাহলে এই যে সিমটমস অনুযায়ী যে আমরা ওষুধ দিলাম, রোগী ওষুধ খেলো, কিছু মেডিসিন অ্যাবিউজ হলো, অ্যাবিউজ বলবো না, সময় নষ্ট হলো রোগীর, বা অ্যাবিউজ বা ওয়েস্ট হলো, কিন্তু কাজ হলো না। এই বর্তমান ক্রিটিক্যাল এই সময়ে এসে এটা আমাদের জন্য নেগেটিভ সাইড। কিন্তু আমরা এই সিচুয়েশনে দাঁড়িয়ে বর্তমান সময় অনুযায়ী এই আধুনিক এই সময় যদি আগেই ইউএসজি রিপোর্টটা দেখতাম, তাহলে আমরা কিন্তু সেখানে পেয়ে যেতাম যে তার স্প্লেনটা বড় হয়েছে। তারপর থেকে জ্বর, এমন হতে পারে শুধু রাত্রে জ্বর, এমন হতে পারে সন্ধ্যার পর থেকে জ্বর, দুপুরের পর থেকে জ্বর হচ্ছে। কেন? জ্বরটা কার? কোন রোগ তাকে নিয়ে আসছে, কোন একটা প্রবলেম বডির মধ্যে হয়েছে, সেটা নিয়ে আসছে। কি হয়েছে? স্প্লেনটা বড় হয়েছে, ফলে তার জ্বর হচ্ছে। তার সঙ্গে কাজকাম করতে ভালো লাগে না, অনীহা। তার সঙ্গে পায়খানা নরম, পেস্টি, আঠালো, কিন্তু সহজে হচ্ছে না, যেটাকে কনস্টিপেশন বলি। কখনো কখনো রোগীর এতটা পাতলা পায়খানা হয়ে যাচ্ছে, রোগী একদম ভ্যারেট্রামের মতো, আর্সের মতো, অ্যাসিড ফসের মতো নেতিয়ে পড়ে যাচ্ছে, চলে গেছে। আর উঠে ঘুরে দাঁড়ানোর মতো বুদ্ধি ওই রোগীর নেই ওই পায়খানা করার পর থেকে। এবার বলবেন চায়না দেব, কিন্তু না, এই যে টয়লেটটা হচ্ছে, ডায়রিয়াটা হচ্ছে, এটাও ওই ইনলার্জমেন্ট অফ স্প্লিন, ওই স্প্লিনটা বড় হওয়ার ফলে হচ্ছে। রোগী খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, ডে বাই ডে ওজন কমে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। কখনো কখনো রোগীর মধ্যে প্রচন্ড রকমের পানির পিপাসার অভাব দেখা যাচ্ছে, থার্স্টলেস দেখা যাচ্ছে। আমরা এই যে লক্ষণগুলো বলছি, ম্যালেরিয়া জ্বরেও, মারাত্মক ম্যালেরিয়া জ্বরেও এরকম আমরা দেখতে পাই। তো ফেরাম আর্সের ডাক্তার পিসি মজুমদারের তরফ থেকে এই কয়েকটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ। আমি ক্লার্কের ওই 2টো গল্প আমার নোট করা বা আমার লিপিবদ্ধ, এখানেও আমি লিখে রেখেছি ইন্সপায়ার করার জন্য। এবং আমার ওই নাটোরের যে রোগীর কথা বললাম, সেই রোগীর
কেসটাও আমি এখানে লিখে রেখেছি। একটা 15 বছর বয়সী ছেলে, যার জ্বর, যার স্প্লেনটা বড় হয়ে গেছে, কিন্তু লিভারে কোনো গন্ডগোল হয়নি, ক্ষুধা ঠিকঠাক আছে, কিন্তু হজম ঠিকঠাক হচ্ছে না, যা খাচ্ছে ওটাই বেরিয়ে যাচ্ছে। কখনো কখনো আজকে একটু নরম পেস্টি হলে পরের দিন আবার একদম ডাইরেক্ট তার জ্বর ছিল 102 থেকে 104 ডিগ্রি পর্যন্ত, বুঝেন, 102 নিচে, উপরে 104। শরীরের মধ্যে জ্বালা পোড়া ছিল, কিছুটা কিঞ্চিত পিপাসা ছিল, বেশ শুকিয়ে কাঠ হয়ে যাওয়ার মতো হয়ে গেছিল। ডাক্তার পিসি মজুমদার তাকে ফেরাম আর6 রাতে এবং সকালে খেতে দেয়, এবং এই রোগীটা পুরা 1 বছরের মধ্যে পরিপূর্ণ সুস্থ হয়ে ওঠে। দেখবেন ক্লার্কের বইতে এই গল্প হুবহু দেওয়া আছে, আমি তুলে রেখেছি। ওই যে নাটোরের যে রোগীর কথা বলছি, ইন্ডিয়া থেকে ফেরত, ওরও এরকম রাতে জ্বর হতো, স্প্লেনটা বড় হয়ে গেছিল। ঢাকায় নামকরা ডাক্তার দেখিয়েছেন, বেশ ওষুধ দিয়েছেন, মোটা অঙ্কের ভিজিটও তার রোগী দেখানোর ফি হচ্ছে 3000 টাকা, ওষুধ সহ প্রায় 18-19 হাজার টাকার ওষুধ দিয়েছিলেন। চিনেনিয়া মার্স মাদার, লাইকোপোডিয়াম, চায়না, আমার স্পষ্ট মনে আছে, এগুলো দিয়েছিলেন। ছাতার মাথা খেয়ে কিচ্ছু হয়নি। আমি খুব সিম্পলি তার জন্য চিন্তা করে ফেরামার6 সকালে রাতে খেতে দিই। আমি ওনাকে বলেছিলাম, যতক্ষণ পর্যন্ত না আপনি উপকার বুঝতেছেন ততক্ষণ পর্যন্ত ওষুধ চালিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, সে আজ পরিপূর্ণ সুস্থ এবং সংসার জীবন সে করছে। কত দারুণ। ঠিক ক্লার্কের বইতে আরো একটা কেস আছে। একটা 25 বছর বয়সী যুবক ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হয়েছিল, গেছিল ওইগুলোতে। সে বাড়িতে ফিরে আসার পরে চেহারাটা ফ্যাকাশে, জন্ডিস, শুকনা, পেটটা ফোলা, এগুলাতে চাপ দিলে ব্যথা, লিভারের জায়গায় স্প্লিনটা বড় ছিল, এবং এগুলাতে চেক করার জন্য চাপ দিলেও খুব সেন্সিটিভ ছিল। খাবার দাবার বেশ খেত, প্রচুর কনস্টিপেশন ছিল, জ্বর ছিল, এবং সেই জ্বরটা দুপুর বেলা দেখা দিত। কখনো কখনো কাঁপুনি, তৃষ্ণা ছিল না, কিন্তু প্রচুর ঘাম হতো, যা জ্বর কমাতে খুব বেশি সাহায্য করতো না। যদি প্রচুর ঘাম হয়ে জ্বর কমাতে সাহায্য করতো তাহলে বুঝতাম একটা পিকুলিয়ার সিমটমস ছিল, কিন্তু কিছু হতো না। ডাক্তার পিসি মজুমদার তাকে ফেরামার6 দিনে 2 বার করে খেতে দেয়। 3 দিনের মধ্যে সে ভালো হতে থাকে। 1.5 মাস ধরে মাঝে মাঝে বিরতি দিয়ে ওষুধ চলতো, এবং 6 মাসের মধ্যে ও রোগী পরিপূর্ণ সুস্থ হয়ে গেছিল। এই ফেরামার্সের এইটুকুই সংক্ষিপ্ত আলোচনা। আমি আবারও বলছি, স্পষ্ট করে মনে রাখবেন, ফেরামার্স প্রেসক্রিপশন করবেন তাদের জন্য যাদের স্প্লেনটা বড় হয়েছে, সাথে জ্বর আছে। স্প্লেনটা বাংলায় প্লিহা বলে, বড় হয়েছে, তার সঙ্গে জ্বর আছে, জ্বরের সাথে মুখ লাল, ঘাম থাকে। যখন জ্বর থাকে না শরীরে, চেহারাটা ফ্যাকাশে থাকে, কাজের প্রতি কোনো মন বসে না, এমনকি এতটাই অলস হয়ে যায়, মানে শরীর দুর্বল, উইক, অরি হয়ে গেছে, যে সে বিছানা পর্যন্ত ছাড়তে চায় না। কোষ্ঠকাঠিন্য, অথবা কখনো কখনো প্রচুর পায়খানা হয়, মানে পাতলা পায়খানা ডাইরেক্ট, তার সাথে মিউকাস গেলে যেতে পারে, না গেলে না গেল, অসুবিধা নেই। এবং জ্বর যখন থাকে তখন পিপাসা থাকে না, শরীরে তীব্র এবং দীর্ঘস্থায়ী একটা গরম গরম ভাব, যা সামান্য একটু জ্বালাপোড়া থাকলেও থাকতে পারে, সে শুকিয়ে যাবে, ডেবিলিটি দুর্বল হয়ে যাবে। এই কয়েকটা লক্ষণ যদি কোনো ইনলার্জমেন্ট অফ স্প্লেইনের রোগীর মধ্যে পেয়ে থাকেন, আপনি নির্দ্বিধায় ফেরামার6 বা 30 বা আরেকটু ক্রনিক হলে 200 প্রেসক্রিপশন করবেন ইনশাআল্লাহ। আমি যেহেতু একটা রোগীতে উপকার পেয়েছি, আপনিও রোগীতে উপকার পাবেন, আমি বলে দিলাম। এবং উপকার যদি পান তাহলে অবশ্যই আমাকে জানিয়ে যায় যে না ডাক্তার সাহেব, আপনার যে আলোচনাগুলো ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স অনুযায়ী, সেগুলো আমরা চেম্বারে কাজে লাগিয়ে উপকৃত হচ্ছি, রোগী ভালো হচ্ছে, তাহলেই আমার এই আলোচনাগুলো সার্থক হবে। আজকের এই আলোচনায় উল্লেখযোগ্যভাবে রেপাটরি দেখানোর মতো কোনো কিছু নেই, তারপরেও যেহেতু লিভারটা বড় হয়েছে, সেই দিক থেকে আমি আপনাদেরকে খুব সংক্ষিপ্ত ভাবে রেপাটরি দেখিয়ে দিই, তাহলে খুব ভালো হবে। দেখেন, একটা সফটওয়্যার থেকে দেখাচ্ছি। অ্যাবডোমেন এবং ফেভার জ্বর কেন্দ্রিক যেহেতু মেইন কমপ্লেন গুলো, তাই এখান থেকে দেখাচ্ছি। যেমন দেখেন, ইনলার্জ স্প্লেন, তাই না? আরো উপরে আসি। এই দুটো চ্যাপ্টারে মোট 94টা রুব্রিক্স আছে। 94টা রুব্রিক্স এর মধ্যে আমরা এই যে শক্ত শক্ত ভাব বললাম লিভারের বা স্প্লিনের কাছে, আমরা এই দুটো নিতে পারি। বহুত ওষুধ আছে, মোট 96টা ওষুধ আছে, বড় বড় অনেক ওষুধ, কিন্তু বড় ওষুধের মধ্যে ছোট্ট একটা ওষুধ হচ্ছে ফেরামার্স। আমরা আরেকটু নিচের দিকে যাই। কালা জ্বর মাত্র 8খানা ওষুধ, তার মধ্যে ফেরামার্স মস্ত বড় জায়গা ধরে আছে, আমরা এটা নিতে পারি। এই যে ইন্টারমিটেন্ট ম্যালেরিয়া, ইনলার্জ স্প্লেন উইথ, খুব গুরুত্বপূর্ণ, আমরা এটা দেখতে পারি বা নিতে পারি। এই যে যেখানে ক্যাপসিকাম আছে, কার্বলিক অ্যাসিড আছে, এবং ফেরামার্স সহ, ফেরামায়েড সহ, মার্কায়েড, রোবাস সহ অনেকগুলো ওষুধ এখানে দেওয়া আছে।
আচ্ছা, আমরা জ্বরের মধ্যে যাই। এই যে যেমন দেখেন, ফেভার, হিট, ইন্টেন্স হিট 93 39 102 ফারেনহাইট। ফুল সিমটমস করলে প্রায় 208টা ওষুধ আছে, তার মধ্যে ফেরাম 800 কি এখানে আছে। এইভাবে আমাদেরকে মেন রুব্রিক্স গুলো দেখতে হবে এবং শিখতে হবে, যা খুব সহজে আমাকে এই সফটওয়্যার থেকে দেখতে বা আপনাদেরকে দেখাতে সাহায্য করলো। দেখেন, আমরা টোটালিটি করেছি। টোটালিটি করার পরে এখানে আর্সেনিক আসছে, কিন্তু আমরা সিমটমস কাভারেজ যদি দিই তাহলে দেখেন আর্সেনিক থাকলেও ওই ম্যালেরিয়া ইন লার্জ স্প্লিন উইথ, ওইখানে আর্সেনিক নেই। কালা জ্বরে ক্যাপসিকাম, চায়না, সালফার, আয়োডিনাম নেই। তাহলে টোটালিটি অফ সিমটমস, এখানে প্রত্যেকটা সিমটমস কে কভার করলো কে? ফেরামার্স। এখন আমরা যদি এরকম সিমটমস কোন রোগীর মধ্যে পেয়ে থাকি তাহলে নির্দ্বিধায় ফেরামার্স কে প্রেসক্রিপশন করতে পারি এবং রোগী ভালো হবে। আশা করি আজকের এই আলোচনা দ্বারা আপনারা উপকৃত হলেন। ইনশাআল্লাহ আস্তে আস্তে সব ওষুধগুলো আপনাদের সঙ্গে এভাবে আলোচনা করব, কাজে লাগাবেন, শেয়ার করবেন। অনুপ্রাণিত হলে, উপকৃত হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।